করোনা প্রতিরোধে মহাযজ্ঞের শেষ পর্যায়ে দেশ। প্রথম দিনই টিকা নেবেন স্বাস্থ্যমন্ত্রী, প্রধান বিচারপতি সহ সরকারি কর্মকর্তারা। 4 সপ্তাহ পরেই দেয়া হবে দ্বিতীয় ডোজ। বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেছে মিয়ানমারের নতুন সরকার। ব্যাখ্যা দিয়েছে সেনা অভ্যুত্থানেরও। জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ইতিবাচক সাড়া বলছে ঢাকা। হঠাৎ চড়া পেঁয়াজের বাজার। আমদানিকারকদের চক্রান্তে বন্ধ এলসি। দেশি পেঁয়াজের ঘাটতির সুযোগে ইচ্ছেমতো দাম হাঁকছেন খুচরা বিক্রেতারা। এবং করোনার স্থবিরতা কাটিয়ে আবারও আন্তর্জাতিক মহড়ায় যোগ দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস প্রত্যয়। আরব আমিরাতের উদ্দেশ্যে 136 সদস্যের দল। সময় সংবাদের সঙ্গে আছি আমি খান তাজনীন হাসান। কাল থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে করোনার টিকাদান। আজ সকাল 9টা পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন 2,96,000 জন। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজধানীর 43টি হাসপাতাল এখন পুরোদমে প্রস্তুত। আয়োজন খুবই সাদামাটা, কিন্তু এটাই মহামারী করোনা ঠেকানোর মোক্ষম হাতিয়ার। রাজধানীর অন্য সব সরকারি হাসপাতালের মতো প্রস্তুত সোহরাওয়ার্দী হাসপাতালও। এই কেন্দ্রে বুথ 10টি। স্বাস্থ্যকর্মীরা ইতিমধ্যেই প্রশিক্ষণ শেষে বৈশ্বিক এ রোগ ঠেকাতে অবদান রাখার অপেক্ষায় আছেন। আমরা সাধারণত টিটি ভ্যাকসিন যেভাবে দেই ঠিক সম্পূর্ণ এভাবে আমরা এই ভ্যাকসিনটা দিব। আমরা সেভাবে এটা শিখেছি। অন্য ভ্যাকসিনের জন্য আমরা যেভাবে প্রিপারেশন না নিয়ে থাকি, তার থেকে এটার জন্য আমরা স্পেশালি কিছু প্রিপারেশন নিয়ে রাখছি। শনিবার হাসপাতালগুলো পরিদর্শনে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সার্বিক আয়োজনে তুষ্টি জানিয়ে তারা জনগণকে টিকা নিতে আহ্বান জানান। এই কর্মকর্তার কাছে জানতে চাওয়া হয়, 4 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ কি নিতেই হবে, কিংবা এটি আগে ছিল 8 সপ্তাহ কিন্তু এখন 4 কেন? দ্বিতীয় ডোজটা আসলে প্রথম থেকেই যারা ভ্যাকসিনের যেখানে পদ্ধতি ওখানে বলা হচ্ছিল যে 4 থেকে 8 সপ্তাহ। তো পরিকল্পনা নেওয়া হয়েছিল যে আমরা যদি 8 সপ্তাহ পরে দেই তাহলে আরও কিছু মানুষকে আমরা পরের যে ধাপে আমাদের ভ্যাকসিন আসবে সেটা দিতে পারবো। কিন্তু এখন পরিকল্পনা নেওয়া হয়েছে যে দ্বিতীয় ডোজটা নিশ্চিত করে দেওয়া হবে। যদি দ্বিতীয় ডোজ মিস করে বা না দেয় তাহলে তাকে যে প্রথম ডোজ দেওয়া হলো এটা আসলে অপচয় হবে। এদিকে রাজধানীর তেজগাঁওয়ের ইপিআই স্টোর থেকে টিকা বন্টন শুরু হয়েছে শনিবার সকাল থেকেই। সে সময় জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা ও WHO এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমরা আজকে ভ্যাকসিনটা নিয়ে যেয়ে কালকে 9টার দিকে আমরা উদ্বোধন করব, করে 2টা পর্যন্ত প্রতিদিন যে 6 দিন আমাদের একটা আছে ওটা আমরা দিব। আমাদের হচ্ছে আইএলআর ফ্রিজ আছে, আইএলআর ফ্রিজের মাধ্যমে আমরা এটা প্রিজারভেশন করব। তারপরে আমরা আগামী 7 তারিখ থেকে এটা আমরা প্রয়োগ করা শুরু করব। কেন্দ্রগুলোতে আসার আগে বাসা থেকে নিবন্ধন করে আসতে হবে। তবে কেউ তা না করলে কেন্দ্রে এসেও নিবন্ধন করতে পারবেন। সেক্ষেত্রে সেদিনই টিকা নিতে পারবেন না। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। আগামীকাল গণহারে টিকাদানের প্রথম দিনেই স্বাস্থ্যমন্ত্রী, প্রধান বিচারপতি সহ বিভিন্ন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা টিকা নেবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর ABM খুরশিদ আলম। 4 সপ্তাহ পরে দেয়া হবে দ্বিতীয় ডোজ। বিকেল মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে টিকাদান কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিকেল পর্যন্ত 3,28,013 জন টিকা নিতে নিবন্ধন করেছেন। ঢাকাতে মোট 50টা হাসপাতালে 204টা টিম কাজ করবে। আমাদের সর্বমোট 1005টা হাসপাতালে 2400 টিম কাজ করবে। আমাদের টিম প্রস্তুত আছে 7344টি। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এখানে টিকা নেবেন এবং প্রথমে আমাদের এখানে এসে সারা দেশের সমস্ত কেন্দ্রের সাথে সম্পৃক্ত হবেন। এদিকে রাজধানীর মতো প্রস্তুত দেশের জেলা উপজেলার হাসপাতাল ও টিকাদান কেন্দ্র। এরই মধ্যে সব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে গেছে করোনার ভ্যাকসিন। মোবাইল অ্যাপস ছাড়াও নিজ নিজ কমিউনিটি ক্লিনিকে নাম নিবন্ধন করতে পারবেন টিকা দিতে আগ্রহীরা। প্রাণঘাতী করোনার হাত থেকে রেহাই পাওয়ার আনন্দে স্বস্তি সাধারণ মানুষের। সব আয়োজন শেষে অবশেষে অপেক্ষা সেই মাহেন্দ্রক্ষণের। শনিবার সকাল থেকেই জেলা সিভিল সার্জন অফিস স্টোর থেকে দেশের সব উপজেলার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে করোনার টিকা। পরম যত্নে রাখা হচ্ছে ইপিআই কোল্ড রুমে। সেই সঙ্গে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে টিকাদানের নিবন্ধন প্রক্রিয়া। টিকা গ্রহণের জন্য অনলাইন নিবন্ধন ছাড়াও গ্রামের সাধারণ মানুষ যারা কম্পিউটার চালাতে পারেন না তাদের সুযোগ রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেয়ে নিবন্ধনের। উদ্বোধনের পরে আমার দাদু আর আমার চাচা তারা করোনা টিকা নিবে। যে ভয়টা আসলে আমাদের ভিতরে, এই ভয়টা আর নাই।
আমরা আনন্দিত এবং খুশি। গর্বিত আজ আমাদের এই করোনা ভ্যাকসিন আসাতে আমরা রোগীদেরকে প্রদান করতে পারবো। এদিকে গ্রামের মানুষকে উদ্বুদ্ধ ও রেজিস্ট্রেশনে সহায়তা করতে গ্রাম পুলিশদেরও প্রশিক্ষণ দিচ্ছে ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমপক্ষে 3টি করে টিকাদান বুথ করা হয়েছে। প্রতিটি বুথে 2 জন প্রশিক্ষিত অভিজ্ঞ টিকাদানকারী থাকবেন। সব প্রস্তুতি সম্পূর্ণ, তারপরেও প্রস্তুতির পরেও প্রস্তুতি থাকে অনেকটা ঈদের আগের দিনের প্রস্তুতির মতো। মোটামুটি একটা মহাযজ্ঞ চলছে বলা যায়। দীর্ঘদিন পর প্রাণঘাতী করোনার এই ভ্যাকসিন দেশে আসায় উচ্ছ্বসিত টিকাদানকারী এবং সাধারণ মানুষ। টিকা গ্রহণে ব্যাপক আগ্রহের সঙ্গে বুথে এসে নিবন্ধন করছেন তারা। মহামারীর বিষয়টা এতটা আতঙ্কের ছিল, এটা আমরা অনেক সৌভাগ্যবান যে আমাদের কাছে অতি দ্রুতই এটা ভ্যাকসিনটা চলে আসছে। উৎফুল্লভাবে আমরা যাতে সমস্ত মানুষ টিকা দিতে পারে সেজন্য আমরা আমাদের প্রচারণা চালিয়ে যাচ্ছি। তবে কিছু কিছু এলাকায় পাওয়া গেছে অভিযোগ, অনেকেই নাম নিবন্ধন করতে পারেননি স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ওয়েবসাইটে। গত কয়েকদিন ধরে চেষ্টা করেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা অ্যাপসে নিবন্ধন করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তারা। যদিও সার্ভার ডাউন হয়ে যাওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানান কর্তৃপক্ষ। তারাও খুব চেষ্টা করতেছে নিবন্ধন করার জন্য, কিন্তু কোনো নিবন্ধন করতে পারতেছে না। চেষ্টা করছিলাম, সার্ভার ডিস্টার্বের কারণে হয় নাই, পরবর্তীতে আবার চেষ্টা করব। যারা টিকা নেবেন তাদের শেষ মুহূর্তের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেই টিকা দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। আপাতত সারা দেশে 35 লাখ মানুষকে প্রথম ডোজ দেওয়ার পরিকল্পনার কথা জানান তারা। সাদিয়া আফরিন, সময় সংবাদ। শত শত অতিথি পাখির মিলন মেলা, মনের আনন্দে মাতামাতি, দিনভর খুনসুটি। অতিথি পাখির কলকাকলিতে মুখর নওগাঁর রাজদিঘি। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। রক্ষকই যখন ভক্ষক, যাত্রী ছাউনি রক্ষণাবেক্ষণের শর্তে ছাউনির একপাশে যারা 28 বর্গফুটের একটি ছোট দোকান করার সুযোগ পেয়েছিলেন, তারাই এখন পুরো ছাউনি দখল করে 3 থেকে 4টি দোকান বসিয়েছেন। একটি দোকানের ভাড়া হিসেবে সিটি কর্পোরেশন মাত্র 100 টাকা পেলেও দখলকারীরা ভাড়ার নামে দোকান প্রতি 30 থেকে 50 হাজার টাকা চাঁদা তুলছেন। শাকির আহমেদের রিপোর্ট। 1990 সালে ঢাকার অন্তত 30টি স্থানে যাত্রী ছাউনি রক্ষণাবেক্ষণের শর্তে ছাউনির পাশে 28 বর্গফুটের একটি ছোট দোকান পরিচালনার অনুমতি দেয় সিটি কর্পোরেশন। চুক্তিতে শর্ত ছিল দোকান পরিচালনাকারীরা ছাউনিকে যাত্রীদের বসার উপযোগী করে রাখার পাশাপাশি দখলের হাত থেকে রক্ষা করবেন। কিন্তু সময়ের ব্যবধানে যাত্রী ছাউনির সেই রক্ষকই এখন ভক্ষক। নগরীর অনেক যাত্রী ছাউনি কোথাও আংশিক আবার কোথাও পুরোটা দখল হয়ে গেছে। দোকান অনেক সময় বড় হয়ে যায়, যে কারণে বসা যায় না, বিশেষ করে পরিষ্কার থাকে না। শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর গেটের পাশের যাত্রী ছাউনি পুরো দখল করে বসানো হয়েছে 3টি দোকান। দোকান মালিকরা বলছেন আকবর নামের এক ব্যক্তিকে দোকান ভাড়া হিসাবে মাসে 30,000 টাকা করে দিতে হয়, অথচ চুক্তি অনুযায়ী সিটি কর্পোরেশন মাসে একটি দোকানের জন্য ভাড়া হিসাবে পাচ্ছে মাত্র 100 টাকা। আমরা একজনকে ভাড়া দেই, সে সিটি কর্পোরেশনে ভাড়া দেয়, শেষ। ওই যে ওই পাশের দোকানদার, আমাদের পাশের দোকান আকবর ভাই সবচেয়ে ভালো বলতে পারবেন, উনি দায়িত্বে আছেন। আপনি পাবলিকলি কথা বলতে ভয় পান কেন? দোকান ভাড়ার নামে চাঁদা আদায়ের বিষয়ে জানতে চাইলে সময় সংবাদের প্রতিবেদককে হুমকি দেন আকবর। চেষ্টা করেন সময় সংবাদের ক্যামেরা কেড়ে নেয়ার। আপনি আমাকে হুমকি দিচ্ছেন কেন? 5 বছর আগেই চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বর্তমান বাজার মূল্য যাচাই করে সিটি কর্পোরেশনের আওতাধীন সব দোকানের ভাড়া পুনর্নির্ধারণের দাবি নগর পরিকল্পনাবিদদের। এই ধরনের স্পেসের যে মার্কেট ভ্যালু কত সেটাকে যদি নির্ধারণ করতে পারে, তাহলে সিটি কর্পোরেশন কিন্তু এই ধরনের যে ছোট ছোট দোকান থেকে কিন্তু বড় অঙ্কের রাজস্ব আদায় করতে পারবে। আর যাত্রী ছাউনি দখলদারদের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। তো আমাদের সাথে কি চুক্তি রয়েছে বা আমাদের সাথে কি শর্তাবলীতে সেটা পরিচালিত হচ্ছে, এই বিষয়গুলো আমাদেরকে একটু ঘেঁটে দেখতে হবে। যেহেতু এখন এটা বিষয়টা আপনি আমাকে নজরে এনেছেন, অবশ্যই আমরা খুব জরুরি ভিত্তিতে এই বিষয়টি দেখব। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, এখন থেকে ভ্রমণে লাগবে ভ্যাকসিন পাসপোর্ট। যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে অ্যাপের মাধ্যমে কাজ শুরু, সহযোগিতা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক বছরের করোনা স্থবিরতা কাটিয়ে আবারও আন্তর্জাতিক মহড়ায় যোগ দিতে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী।
আরব আমিরাতে অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশনে অংশ নিতে চট্টগ্রামের ইশাখা নৌঘাঁটি ছেড়ে গেছে বিএনএস প্রত্যয়। 5 দিনের এ মহড়ায় অংশ নেবেন নৌবাহিনীর নাবিক ছাড়াও 136 সদস্যের সমর বিশেষজ্ঞ ও পর্যবেক্ষক দল। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। একদিকে বাদ্যযন্ত্রের তালে বাজছে নোঙর তোলার আহ্বান, অপরদিকে সে তালে তাল মিলিয়ে ঘাটে ছাড়ছে নৌবাহিনী জাহাজ প্রত্যয়। লম্বা হুইসেলে জাহাজ ছাড়তে একে একে স্যালুট দিয়ে বিদায় জানালেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। করোনা স্থবিরতা কাটিয়ে আবারও সচল হতে শুরু করেছে পুরো বিশ্ব। সামরিক বাহিনীও তার ব্যতিক্রম নয়। গত 1 বছর ধরেই অচল অবস্থা চলছিল ইন্টারন্যাশনাল এক্সিবিশনগুলো, আবারও শুরু হয়েছে এবং তাতে অংশ নিচ্ছে প্রথমবারের মতো বাংলাদেশ নৌবাহিনী। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন সহ আন্তর্জাতিক নানা সামরিক মাধ্যমে বিশেষ সুনাম রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর। তারই ধারাবাহিকতায় ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশনগুলোতে ডাক পড়ে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজের। ক্যাপ্টেন আহমেদ আমিন আবদুল্লার নেতৃত্বে মহড়ায় যাওয়া এই দলে রয়েছেন 136 জন সদস্য। ওই এক্সিবিশনে যেসব জিনিস প্রদর্শন হবে তার মাধ্যমে আমাদের অফিসার ও ক্রুরা অনেক জ্ঞানার্জনের সুযোগ পাবে। উন্নত যে প্রযুক্তি আসছে এখন বিশ্বে, তার সাথে পরিচিত হবে। দুটি ইন্টারন্যাশনাল এক্সিবিশন শেষে এই যুদ্ধজাহাজ 13 মার্চ বাংলাদেশে ফিরে আসার কথা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। হঠাৎ করেই চড়া রাজধানীর পেঁয়াজের বাজার। সপ্তাহ ব্যবধানে পাইকারিতেই দেশি পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 10 টাকা পর্যন্ত, খুচরায় আরও বেশি। পাইকারদের দাবি, দাম না পাওয়ায় এলসি বন্ধ রেখেছেন আমদানিকারকরা। চাল নিয়ে যখন অস্বস্তি, তখন ভোক্তার নাগালেই ছিল পেঁয়াজের দর। দেশীয় প্রায় 5 লাখ টন মুড়ি কাটা পেঁয়াজের সাথে বাজার ভরপুর ছিল ভারত, মিশর, চীন ও নেদারল্যান্ডের পেঁয়াজে। তবে বদলে গেছে সেই চিত্র। মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট ঘুরে দেখা গেছে সরবরাহ রয়েছে কেবল দেশি মুড়ি কাটা ও নেদারল্যান্ডের পেঁয়াজের। পাইকাররা জানালেন, বাজারে আমদানি করা ভারতীয়, চীন ও মিশরের পেঁয়াজ 1 সপ্তাহ আগে থেকেই আর নেই। এই সুযোগে ভরসা দেশীয় পেঁয়াজের দাম কেজিতে বেড়ে গেছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। ভারতের পেঁয়াজ আমাদের মার্কেটে নাই। নামগুলোকে পড়তা বনেন না দেখে মনে করেন আমদানিকারকরা আমদানি করে না। ইন্ডিয়ান পেঁয়াজের পড়তা বেশি, 40 টাকা পড়তা। গত শনিবার ছিল 21-22 টাকাই ছিল, আজকে বাজার 31-32 টাকা। পাশের খুচরা বাজারে গিয়ে দেখা গেল ছোট দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে 35 টাকা, আর বড় পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 টাকায়। একই পেঁয়াজ পাশের দোকানেই বিক্রি হচ্ছে 35 টাকায়। পেঁয়াজ আপনার ছোট চাইজ এটা 35 টাকা কেজি, একটু বাছা বাছা বড় চাইজ আছে 40 টাকা কেজি। দেশি পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে 35, কয়দিন আগে বেশি 25 টাকা। পেঁয়াজের দাম বাড়লেও পাইকারি বাজারে চীনের রসুন ও আদার দাম স্থিতিশীল রয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আমদানিকৃত পেঁয়াজের ওপর শুল্ক আরোপ করায় মাত্র 3 দিনের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়েছে নাটোরের বাজারে পেঁয়াজের দাম। নতুন পেঁয়াজের দাম কমে যাওয়ায় গত 2 সপ্তাহ ধরে কৃষকরা বড় ধরনের লোকসান গুনলেও বর্তমানে দাম বাড়ায় লাভবান হচ্ছেন তারা। দেশি পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বিদেশি পেঁয়াজের ওপর শুল্ক আরোপ করায় খুশি নাটোরের কৃষকরা। নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। ভারত থেকে পেঁয়াজ আমদানির জেরে জানুয়ারির মাঝামাঝি থেকে নাটোর জেলার হাট বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করে। গত সপ্তাহে জেলায় প্রতিমণ পেঁয়াজ বিক্রি হয় 550 থেকে 650 টাকায়। অতিরিক্ত দামে বীজ পেঁয়াজ কিনে কন্দজাতের পেঁয়াজ আবাদ করায় এই দামে গত 2 সপ্তাহ ধরে লোকসান গুনতে হয় কৃষকদের। চলতি সপ্তাহের শুরুতেই নাটোরের হাটবাজারগুলোতে প্রতিমণ পেঁয়াজ 1200 থেকে 1300 টাকায় বিক্রি হচ্ছে। বর্তমান দামে কিছুটা লাভ পাচ্ছেন কৃষকরা। পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত হওয়ায় চারা জাতের পেঁয়াজ রোপণ আরও বাড়বে বলে আশা কৃষকদের। এই বাজারটা থাকলেই বা 1000-1200 বিক্রি হচ্ছে, কিছু আমার পোষাবে। আর যদি 1500 টাকা পাই তাহলে আমরা মনে করেন যে একটু কিছু লাভবান হব। 35 টাকা 37 টাকা মতো খরচ পড়ে যায়, প্রোডাকশন খরচ। এই ক্ষেত্রে দামটা মিনিমাম 40 টাকা কেজি হিসাবে 1600 বা 1500 টাকা পাইকারি হিসেবে রাখতে পারে, বাজারটা মোটামুটি ব্যালেন্স আসবে আর কি। এই ট্যাক্স যদি সরকার বলবৎ রাখে তাহলে আমরা পেঁয়াজের দাম ভালো পাবো। স্থানীয় পেঁয়াজ ব্যবসায়ী ও আড়তদাররা জানান, আমদানিকৃত পেঁয়াজের ওপর সরকার শুল্ক আরোপের ঘোষণার পর দেশি পেঁয়াজের দাম বেড়েছে। এতে করে স্বস্তি ফিরেছে কৃষকদের মাঝে।
এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে গেছে এবং এতে করে কিছু কৃষকদের কিছুটা স্বস্তি ফিরে আসলো এবং তারা চাচ্ছে যে এই শুল্ক আরোপটা আরও বেশি বৃদ্ধি করলে তারা কৃষকের এই পেঁয়াজের দাম ন্যায্য দাম পাবে বলে আশা করছে এই নলডাঙ্গার কৃষকরা। চলতি বছর নাটোর জেলায় প্রায় ৮০,০০০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের আশা করছে স্থানীয় কৃষি বিভাগ। এর মধ্যে সরকারের ৭২ লাখ টাকার প্রণোদনায় উৎপাদন হবে ২৫০০ মেট্রিক টন পেঁয়াজ। সময় সংবাদ, নাটোর। রূপালী বালুচরে সবুজের বিপ্লব ঘটে গেছে রংপুর অঞ্চলে। নিজেদের বুদ্ধি ও অর্থ খরচ করে আলু, পেঁয়াজ, ভুট্টা, মিষ্টি কুমড়া, কাঁচা মরিচ সহ প্রায় সব ফসলই আবাদ করছেন কৃষক। তবে একদিকে সরকারের কোনো নীতি সহায়তা না পাওয়া, আরেকদিকে উৎপাদিত ফসলের দাম না পাওয়ায় মাথা তুলে দাঁড়াতে পারছে না হিডেন ডায়মন্ড হিসেবে বিবেচিত এই চরের কৃষি। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। তপ্ত বালুচরে এখন সবুজের ছাউনি। মাইলের পর মাইল আলু, মিষ্টি কুমড়া, পেঁয়াজ, রসুন, ভুট্টা সহ ফল ফসলের সমাহার। চরের নারী পুরুষ জড়িয়ে পড়েছে চাষবাসে। অমানবিক শ্রম আর নিজেদের বুদ্ধি কৌশল খাটিয়ে বালুচরের ফসল তুলছে তারা, কিন্তু সেই দাম না পাওয়ার দুর্ভাগ্য মাথা তুলে দাঁড়াতে দিচ্ছে না। কিস্তির উপর টাকা ঢুকে নিয়ে আবাদ করি, কিন্তু দেখতেছি মনে করো কিস্তিও শোধ করবে পাই না। এখানে আমরা ন্যায্য মূল্য পাইনি। এখন মনে করেন এখন আলু আবাদ, আলু এখন 9 টাকা 10 টাকা কেজি। সেচ, সার, বীজ, ভর্তুকি, কৃষি ঋণ দূরের কথা, কৃষি বিভাগের পরামর্শটুকু না পাওয়ার আক্ষেপ তাদের। যদি কোনো বীজের ব্যাপারে কথা বলি, বিএসের কাছে, ওনারাও আমাদেরকে বীজের সঠিক কোনো কথা বলে না। এই মুহূর্তে চরের কৃষিকে হিডেন ডায়মন্ড আখ্যায়িত করে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে কাজে লাগানোর তাগিদ এই কৃষক নেতার। চরের কৃষকরা যাতে তাদের কৃষি পণ্য দ্রুত বাজারে নিয়ে আসতে পারে, মধ্যস্বত্বভোগী যাতে কৃষকের ঘাড়ের উপর বসতে না পারে, তার জন্য বাজার ব্যবস্থাপনায় একটি সরকারের মনিটরিং থাকা অত্যন্ত জরুরি। কৃষি বিভাগ বলছে চরের কৃষির উন্নয়নে উদ্যোগ নেওয়া হচ্ছে। অনাবাদী জমিগুলো তো আবাদের আওতায় নিয়ে আসার জন্য আমরা কৃষকদেরকে আধুনিক প্রযুক্তির প্রয়োগ, প্রসার এবং বিডিসির মাধ্যমে সেচ সুবিধা দেওয়ার জন্য ইতিমধ্যে নানামুখী পদক্ষেপ এবং কর্মসূচি গ্রহণ করেছি। আবাদযোগ্য প্রায় 18,000 হেক্টর জমিতে হচ্ছে 33 প্রকার ফসলের চাষ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। 90 লাখ ছাড়ালো সময় সংবাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা। টিআরপি র্যাঙ্কিংয়ে সংবাদ ভিত্তিক চ্যানেলগুলোর মধ্যে 1 নম্বরে থাকা সময়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রিপশনের দিক থেকেও দেশে এখন 1 নম্বর স্থানে। বাংলাদেশ সময় শনিবার সকাল 8:15টার দিকে 90 লাখ সাবস্ক্রিপশনের নতুন মাইল ফলক স্পর্শ করে চ্যানেলটি। সময় টেলিভিশনের এই ডিজিটাল প্ল্যাটফর্মটি যাত্রার 6 বছরের মাথায় সাবস্ক্রাইবার বিবেচনায় দেশের সংবাদ ভিত্তিক চ্যানেলগুলোর মধ্যে শীর্ষস্থানে অবস্থান করছে। যাত্রা 3 মাসের মাথায় 2018 সালের মার্চে 1 লাখ সাবস্ক্রাইবার ছাড়িয়ে যায় সময়। 1 বছরের মধ্যেই ছাড়িয়ে যায় 20 লাখ সাবস্ক্রাইবার। সাবস্ক্রাইবারের সংখ্যার মধ্য দিয়ে শুধু বাংলাদেশের সংবাদ ভিত্তিক চ্যানেলগুলোকেই নয়, আন্তর্জাতিক অনেক গণমাধ্যমকেও ছাড়িয়ে গেছে সময়। সাফল্যের স্বীকৃতি হিসেবে ইউটিউব থেকে সিলভার ছাড়াও গোল্ড বাটন অ্যাওয়ার্ড অর্জন করে চ্যানেলটি। এই সাফল্যের সঙ্গী হওয়ার জন্য সাবস্ক্রাইবার, দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছে সময় মিডিয়া লিমিটেড কর্তৃপক্ষ। বিশ্বে বাধ্যতামূলক হতে যাচ্ছে ভ্যাকসিন পাসপোর্ট। এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করতে গেলেই লাগবে এই বিশেষ পাস। যুক্তরাষ্ট্র সহ দেশে দেশে এরই মধ্যে অ্যাপের মাধ্যমে শুরু হয়েছে এটি তৈরির কাজ। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ কাজে দিচ্ছে সহযোগিতা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের বিশেষ রিপোর্ট। দেশে দেশে শীতের জড়তা কাটিয়ে উঁকি দিচ্ছে বসন্ত। স্থবির জীবন থেকে বিশ্বব্যাপী মানুষ অপেক্ষায় ভ্রমণে বেরিয়ে পড়ার। তবে করোনার কারণে তা বাধাগ্রস্ত হচ্ছে। করোনার সংক্রমণ রুখতে টিকা কার্যক্রম চলছে। আগের মতো চাইলেই এক দেশ থেকে আরেক দেশে ছুটে চলা যাবে না। প্রয়োজন হবে বিশেষ পাসের, যাকে ভ্যাকসিন পাসপোর্ট বা ইমিউনিটি পাসপোর্ট বলা হচ্ছে। এটি একটি ডিজিটাল হেলথ পাস, যা মিলবে বিশেষ অ্যাপের মাধ্যমে। করোনা সংক্রমণ ও যে কোনো টিকা সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি থাকবে এই অ্যাপে, অর্থাৎ কোনো ধরনের সংক্রমণ আছে কিনা, কি কি টিকা নেয়া আছে কিংবা নেই, থাকলে কবে, কখন, এসব বিস্তারিত তথ্য দিতে হবে। সেই সব তথ্য নিয়েই তৈরি হবে ডিজিটাল হেলথ পাস বা ভ্যাকসিন পাস।
ভ্রমণ তো বটেই, আরও নানা ক্ষেত্রে দেখানোর প্রয়োজন পড়বে এ প্রমাণপত্র। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, ভ্রমণ সহ বাইরের অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক হবে এই পাস। যুক্তরাষ্ট্রের বেশ কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান এরই মধ্যে ভ্যাকসিন পাসপোর্ট সম্পর্কিত স্মার্টফোন অ্যাপ তৈরির কাজ শুরু করেছে। প্রেসিডেন্ট জো বাইডেন এক নির্বাহী আদেশে সরকারি এজেন্সিগুলোকে অন্যান্য কাগজপত্রের সঙ্গে ভ্যাকসিন সার্টিফিকেট সমন্বয় করার কথা জানিয়েছেন। প্রয়োজনে ডিজিটাল ভার্সন তৈরিরও নির্দেশনাও দেওয়া হয়েছে। সুইডিশ সরকারও ইতিমধ্যে করোনা ভ্যাকসিন প্রাপ্তদের জন্য ডিজিটাল ভ্যাকসিন পাসপোর্ট চালু করতে যাচ্ছে। সুইডেনের 3টি ভিন্ন প্রতিষ্ঠানকে এই ভ্যাকসিন সার্টিফিকেট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। ডেনমার্ক সরকারও একই ধরনের ঘোষণা দিয়েছে। তারাও ভ্যাকসিন গ্রহণ করা ব্যক্তিদের জন্য একটি ডিজিটাল পাসপোর্ট তৈরির কাজ করছে। এই উদ্যোগের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউরোপীয় ইউনিয়নকেও সম্পৃক্ত করা হচ্ছে বলে জানা গেছে। দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যবিধি নানা আদেশ নিষেধের বাণী শুনতে এবং মানতে হাঁপিয়ে উঠছে মানুষ। জীবনের গতিকে আর কতটাই বা থামিয়ে রাখা যায়? তাই তো সকল বেড়াজাল ছিন্ন করে বেরিয়ে আসছে মানুষ। সবকিছু ঠিক হয়ে আবার মানুষ ফিরবে তার স্বাভাবিক জীবনে, এমনটাই প্রত্যাশা সকলের। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। সবেমাত্র 34 পেরিয়েছে। এরই মাঝে 100 কোটি পাউন্ডের হাতছানির স্বপ্ন ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী হারুন দানিসের। শীর্ষ তরুণ ব্যবসায়ী হিসেবে ব্রিটিশ গণমাধ্যমেও বেশ সাড়া ফেলেছেন তিনি। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। করোনা মহামারীতে যেখানে পুরো ব্রিটেন বিপর্যস্ত, সেখানে উল্টো রথে আকাশ ছোঁয়ার স্বপ্নে বিভোর হারুন দানিস। পারিবারিক রেস্তোরাঁ ব্যবসায় সম্পৃক্ত না হয়ে মাত্র 500 পাউন্ড পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে এখন বছরে মিলিয়ন পাউন্ড আয় করছেন এই ব্রিটিশ বাংলাদেশি উদ্যোক্তা। স্বপ্ন দেখছেন বছরে বিলিয়ন পাউন্ড উপার্জনের। নিজের নন সার্জিক্যাল স্কিন কেয়ার প্রতিষ্ঠান স্কিন হেস্কিউর মাধ্যমে যুক্তরাজ্যের 2020 সালের সফল তরুণ উদ্যোক্তাদের মধ্যে স্থান করে নিয়েছেন হারুন দানিস। And I wanted to do something new, something different, something that was more relevant to the current times. 10 বছর আগে স্বল্প পরিসরে স্কিন হেস্কিউ ক্লিনিক চালু করলেও এখন যুক্তরাজ্যে রয়েছে তাদের 8টি শাখা। চালুর অপেক্ষায় রয়েছে আরো 9টি। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশে ব্যবসার প্রসার ঘটানোর ইচ্ছা রয়েছে তার। ধীরে ধীরে বাংলাদেশেও নিজের ব্যবসা সম্প্রসারণ করতে চান। 2017 I decided to launch Skin HQ with the view to start a global brand all around skincare. So we started in Manchester. বর্তমানে শুধু স্কিন কেয়ার খাতে বিশ্ব বাজারে $145 বিলিয়ন চাহিদা রয়েছে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। শত শত অতিথি পাখির কলকাকলিতে মুখর নওগাঁ সদরের রাজদিঘি। দিনভর জল কেলেই খুনসুটি। অগণিত পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙছে এলাকাবাসীর। পাখির কলতান উপভোগ করতে সকাল বিকাল ভিড় করছেন পাখিপ্রেমীরা। স্থানীয় প্রশাসন বলছে অতিথি পাখিদের সুরক্ষা দিতে কাজ করছেন তারা। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। শত শত অতিথি পাখির মিলন মেলা, মনের আনন্দে পানিতে দাপাদাপি, সে সাথে চলে দিনভর খুনসুটি, আবার কখনো ডানা মেলে নীল আকাশে ওড়াউড়ি। এভাবেই দিনভর নানা কসরতে মেতে ওঠা পরিযায়ী পাখির কলতানে মুখর এখন নওগাঁ শহরের রাজদিঘি জলাশয়। পানকৌড়ি, বালিহাঁস, রাঙাময়ূরী, ছোট সরালি পরিযায়ী পাখির এই বিচরণ ক্ষেত্রটি জানুয়ারির পর থেকে শুরু হয়। শীত প্রধান এলাকা থেকে আসা এসব অতিথি পাখি অনুকূল পরিবেশ আর প্রয়োজনীয় খাবার নিশ্চিত হওয়ায় আস্তানা গড়ে দিঘিতে। গেল বছরের চেয়ে এবার বিপুল পরিমাণ পাখির আগমনে তৈরি হয়েছে অন্য এক পরিবেশ। স্থানীয়রা বলছেন এসব অতিথি পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙছে তাদের। খুব ভালো লাগে, গত বছরের থেকে এই বছরের পাখি অনেক। 5 থেকে 6 প্রজাতির পাখি দেখতে পাই, যেমন বালিহাঁস, পানকৌড়ি, সাদা বক দেখতে পাই। পাখির ডানা ঝাপটানো ছাড়া দিঘিতে ফোটা লাল শাপলা মুগ্ধ করছে আগত দর্শনার্থীদের। অনেকেই আবার মোবাইল ফ্রেমে আটকাতে ব্যস্ত। পাখিগুলো
মিছিল শব্দ করতেছে, খুবই ভালো লাগতেছে। আমাদের উচিত এই সকল পাখিগুলোকে সংরক্ষণ করা এবং এগুলো যাতে দিনে দিনে বিপন্ন না হয়ে ওঠে তার দিকে খেয়াল রাখা। এসব অতিথি পাখিদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। দর্শনার্থীদের কারণে ওরা একটু ডিস্টার্ব ফিল করছে, সেই ক্ষেত্রে হয়তো আমরা একটু তাদেরকে বুঝিয়ে হোক, যেভাবে মোটিভেট করে হোক, আমরা একটু নিরাপদ দূরত্বে রাখার ব্যবস্থা করব আর কি। পাখি প্রেমীদের মতে এই দিঘিতে প্রায় 10 প্রজাতির অতিথি পাখির আগমন ঘটেছে এবার। জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এসব পাখি অবস্থান করে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। এ পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা প্রতিরোধে মহাযজ্ঞের শেষ পর্যায়ে দেশ। প্রথম দিনেই টিকা নেবেন স্বাস্থ্যমন্ত্রী, প্রধান বিচারপতি সহ সরকারি কর্মকর্তারা। 4 সপ্তাহ পরেই দেয়া হবে দ্বিতীয় ডোজ। বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করছে মিয়ানমারের নতুন সরকার। ব্যাখ্যা দিয়েছে সেনা অভ্যুত্থানেরও, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ইতিবাচক সাড়া বলছে ঢাকা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।